আমার ছেলের যেমনি মারছে নিঃশ্বাস বন্ধ করে ওরা যেন 10 মিনিট ঝুলাই রাখে। আমি তো দেখতেছি আপনার ছেলে মারাই গেছে। ওকে দাদি আমাকে না আম্মু না ঘুমাইলে খালি মারে। উনি তো ডাইনি। 5 ফেব্রুয়ারি 2023 বেলা 11:40 দেখা যায় ঢাকার পশ্চিম ধানমন্ডির 32/1 নম্বর বাসার ভাড়াটিয়া রেশমা খাতুন তার একমাত্র ছেলে সায়েমকে নিয়ে এসে বাসায় ঢুকছে। সায়েমের হাতে তখন একটা চিপসের প্যাকেট ছিল। বেশ মনের আনন্দেই সায়েম চিপসটা খেতে খেতে নিজের মায়ের সাথে এসে বাসায় ঢুকে। এর ঠিক 2 ঘন্টা পর 2টার দিকে রেশমাকে আবার বের হতে দেখা যায়। বের হয়েই রেশমা ঠিক তার পাশের বাসার প্রতিবেশী নার্গিস আক্তারের কাছে যায়। নার্গিসকে গিয়েই তিনি বলতে শুরু করেন তার ছেলে ঘুমিয়েছিল, কিন্তু এখন আর কোনো নড়াচড়া করছে না, সে কোনো কথাও বলছে না। নার্গিস তাকে বোঝায় হয়তো ছেলে গভীর ঘুমে আছে, ভালো মতো ডাক দাও উঠে যাবে। কিন্তু রেশমা আরও কাঁদতে কাঁদতে বলে যে সে সব কিছুই করেছে, কিন্তু তার ছেলে সায়েম কিছুতেই নড়াচড়াও করছে না। রেশমার এই কান্না দেখে প্রতিবেশী নার্গিস আক্তার নিজেই রেশমার বাসায় এসে দেখে বিছানায় সায়েমের বডি পড়ে আছে। সে হাত দিয়ে ধরে দেখে তার বডি একদম ঠান্ডা, কোনো শ্বাস প্রশ্বাস কিছুই চলছে না। এসব দেখে সে রেশমাকে বলে যে তোমার ছেলে মারা গেছে। এইটা শুনে রেশমা তাকে জড়িয়ে ধরে পুপিয়ে পুপিয়ে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। তার এই কান্নার শব্দে আশেপাশের আরও প্রতিবেশীরা বাসায় চলে আসে। রেশমা বারবার বলতে থাকে এখন আমি ওর বাবাকে কি বলবো, আমি ওর বাবাকে কি জানাবো। তখন প্রতিবেশীদের থেকেই একজন কল করে সায়েমের বাবা মাহবুবুল ইসলামকে। মাহবুবুল ইসলাম পেশায় একজন বাস ড্রাইভার, মাঝে মাঝে সে প্রাইভেট কারও চালায়। প্রতিবেশীরা মাহবুবকে ফোন করে বলে যে আপনার ছেলের একটু সমস্যা হয়েছে, দ্রুত বাসায় আসুন। মাহবুব তখনও জানতো না যে তার ছেলের আসলে কি সমস্যা হয়েছে। নিজের একমাত্র ছেলেকে সে অনেক ভালোবাসত, তাই ছেলের সমস্যার কথা শুনেই সাথে সাথে নিজের কাজ ফেলে সে বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসে সে নিজের ছেলের মৃতদেহ দেখেই স্ত্রী রেশমার মতোই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ছেলের মৃতদেহ জড়িয়ে কাদার সময় সে খেয়াল করে তার ছেলের পাটা পাকা, নাকে জমাট রক্ত আর মুখে আর গলায় বেশ আঘাতের চিহ্ন। মাহবুবের মাথায় তখন চলে আসে এক ভয়ঙ্কর চিন্তা, তার ছেলেকে কি কেউ আঘাত করে? তার এই সন্দেহের তীরটা প্রথমেই যায় তার নিজের স্ত্রীর দিকে। মাহবুব বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে হয়েছে, কিন্তু রেশমা তাকে বলে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। তখনই মাহবুব খেয়াল করে রেশমার নিজের হাতেও বেশ কিছু নখের আঁচড়। এবার আর মাহবুব বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে। মাহবুব সাথে সাথেই পুলিশকে কল করে। পুলিশ আসতেই মাহবুব পুলিশকে বলতে শুরু করে যে রেশমাই তার ছেলে সায়েম করেছে। কিন্তু কেউ কিভাবে বিশ্বাস করবে যে মা তার সন্তানকে করতে পারে? কারণ মাকেই আমরা আমাদের সবথেকে বেশি আপন মনে করি। পুলিশও এই কথা মানতে চায় না, কিন্তু অভিযোগটাও বাইরের কেউ করছে না, অভিযোগটা করছে সন্তানেরই আপন বাবা। পুলিশ বাসার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় 11:40 অর্থাৎ রেশমা সায়েমকে নিয়ে বাসায় ঢোকার পর 2টার মাঝে রেশমা 8-10 বার বাসা থেকে বের হয়েছে, আর আশপাশটা কয়েকবার চেক করে আবারও বাসায় ঢুকে গেছে। এই 11টা থেকে 2টার মাঝে অন্য একটা মানুষকেও বাসায় বের হতে বা ঢুকতে দেখা যায়নি। পুলিশের কাছে তখন স্পষ্ট হয়ে যায় সায়েমকে করা হয়ে থাকলে এটা রেশমা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। আর সায়েমের গায়ের আঘাতের দাগ, রেশমার গায়েও নখের আঁচড় অনেকটা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। পুলিশ মাহবুবকে সাথে নিয়েই এবার রেশমাকে জেরা করতে শুরু করে। রেশমাও বুঝে যায় যে সে ধরা পড়ে গেছে, আর এখানেই বেরিয়ে আসে আসল সত্যটা। রেশমা বলে সে সব কিছুই বলবে, তবে মাহবুবকে যেন ঘরের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তার সামনে সে কোনো কথা বলতে পারবে না। পুলিশের অনুরোধে মাহবুব বাসার বাইরে চলে যায়। রেশমা তখন পুলিশকে বলে বাসায় আসার পর তার ছেলে গোসল করে ঘুমিয়ে পড়ে, আর এই ঘুমের মাঝেই সে তার ছেলেকে বালিশ চাপা দিয়ে 5 মিনিট পর্যন্ত ধরে রাখে। 5 মিনিট পর তার মায়া হচ্ছিল, তাই সে তার ছেলেকে ছেড়ে দেয়। কিন্তু ততক্ষণে
তার ছেলে অলরেডি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। এখন প্রশ্ন আসে, একজন মা কেন তার ছেলেকে এইভাবে নৃশংসভাবে বালিশ চাপা দিয়ে করবে? ক্রিমিনোলজি অর্থাৎ অপরাধ বিজ্ঞান অনুযায়ী প্রতিটা ক্রাইমের পিছনেই একটা মোটিভ থাকে। মোটিভ ছাড়া সাধারণত কোনো ক্রাইম হয় না, কোনো ক্রিমিনাল হয় না, যদি না সেই ক্রিমিনালটা সাইকোপ্যাথ হয়। সাধারণত সাইকোপ্যাথদের তেমন একটা মোটিভ থাকে না। একজন মায়ের তার সন্তানকে করার পেছনে কি মোটিভ থাকতে পারে? তবে কি রেশমা সাইকোপ্যাথ? ওয়েলকাম টু দ্য শো বিয়ন্ড দ্য হেডলাইন্স উইথ মারু। দিস ইজ দ্য কমপ্লিট স্টোরি অফ সায়েম মার্ডার কেস। সময়টা তখন 2014 বা 15 সালের মাঝামাঝি। বাস ড্রাইভার মাহবুব তখন নিজের পরিবারের সম্মতিতেই সালমা নামের একটা মেয়েকে বিয়ে করে। মাহবুব আর সালমার সংসারে জন্ম হয় একটা ছেলের। মাহবুব আর সালমা নিজেদের এক ছেলেকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। স্বামী স্ত্রীর মাঝে কখনোই কোনো সমস্যা ছিল না। দে ওয়ার লিভিং এ পারফেক্ট লাইফ লাইক এ হ্যাপিলি ম্যারিড কাপল। বাট সেই সুখের দিন খুব বেশি দিন টিকেনি। হঠাৎই সালমা জন্ডিস রোগে আক্রান্ত হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সালমা জন্ডিসের কারণেই দুনিয়ার মায়া ত্যাগ করে। নিজের একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে মাহবুব তখন একদমই অসহায় হয়ে পড়ে। পেশা যেহেতু ড্রাইভার, তাই সারাদিন তাকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয়। সে সারাদিন বাইরেই থাকে, আর এই সারাটা দিন একা ছেলেটাকে দেখে রাখার মতো তার কাছে কোনো মানুষ নেই। কি করবে বুঝতে না পেরে মাহবুব তার ছেলেকে দিয়ে আসে তার আপন বোনের কাছে। কিন্তু ছেলে কিছুতেই বাবাকে ছাড়া থাকতে পারে না। ফুফুর কাছে সে সারাদিন কাঁদে। সে তার বাবার কাছে যেতে চায়। কয়েক মাসের মধ্যেই আবার ছেলেকে নিজের কাছেই ফিরিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু নিজের কাছেও তো রাখা যায় না, কারণ তার কাজের কারণেই সারাদিন তাকে বাইরে থাকতে হয়। এই সারাদিন তার ছেলেকে দেখে রাখবে কে? মাহবুব সিদ্ধান্ত নেয় আরেকটা বিয়ে করার। সে বিয়ে করে সালমারই আপন খালাতো বোন রেশমাকে। কিন্তু যখন বিয়ে করে তখন রেশমার অলরেডি একটা সন্তান ছিল, অর্থাৎ সে ছিল আগে থেকেই বিবাহিত। কিন্তু কোনো এক কারণে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়, আর তার নিজের সন্তান তার সাথেই থাকে। রেশমাকে বিয়ে করার সময় রেশমা আর মাহবুব একমত হয় যে দুজন দুজনের সন্তানকে স্বাভাবিকভাবেই মেনে নেবে এবং নিজের সন্তানের মতোই দেখবে। এই শর্তেই তারা দুজন বিয়ে করে। শুরু হয় রেশমা আর মাহবুবের নতুন সংসার। এই সংসারও তার আগের সংসারের মতোই বেশ সুন্দরভাবে চলছিল। স্বামী স্ত্রীর মাঝে কখনোই কোনো ঝামেলা হয় না। কিন্তু মাহবুব তার আগের স্ত্রীকে ভুলতে পারে না। সালমার কথা তার সবসময় মনে পড়ে। সালমার শেষ ইচ্ছে ছিল তার ছেলেকে সে কোরআনের হাফেজ বানাবে। তাই তার স্ত্রীর ইচ্ছে রাখার জন্য ছেলেকে সে মাদ্রাসায় ভর্তি করে। প্রতিদিন নিয়ম করে সে আর ছেলেকে সে মাদ্রাসায় দিয়ে আসে। ছেলে যখন যা চায় তাই সে কিনে দেয়। ছেলেকে এক কথায় সে অসম্ভব রকম ভালোবাসে। কাজ শেষে বাড়িতে ফিরেও সে পুরোটা সময় ছেলের সাথেই কাটায়। এমনকি রাতে ঘুমানোর সময়ও মাহবুব ছেলেকে তার বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। এদিকে রেশমা আর মাহবুবের সময় পায় না। রেশমা তার নিজের সন্তানকে তখনও নতুন সংসারে আনেনি। সংসার শুরু হয়েছে সবেমাত্র 3 মাস। হয়তো ভেবেছিল যে একটু অ্যাডজাস্ট করলে পরে এক সময় তার কাছে পার্মানেন্টলি নিয়ে আসবে। কিন্তু এর মাঝে একবার রেশমা তার সন্তানকে ঢাকায় এনেও ছিল কয়েকটা দিনের জন্য। তখন মাহবুবকে তাকে একটা জামা কিনে দিতে বলেছিল, কিন্তু মাহবুব হাতে টাকা নেই বলে জামা কিনে দেয়নি। অর্থাৎ মাহবুব মুখে মুখে রেশমার আগের সন্তানকে মেনে নিলেও হয়তো মন থেকে সে তখনও তাকে মেনে নিতে পারেনি। এই জামা না কিনে দেওয়াটা রেশমার কাছে খুব খারাপ লাগে। সে আবার তার সন্তানকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর দেখা যায় মাহবুবের ছেলে তার কাছে একটা পাঞ্জাবি চায়। সে বলে সে পাঞ্জাবি পরে মাদ্রাসায় যাবে আর তার মায়ের জন্য দোয়া করবে, এতে তার মা আবার তার কাছে ফিরে আসবে। আসলে মাহবুবের মতো তার ছোট্ট ছেলেটাও তার মাকে ভুলতে পারেনি। আর রেশমারও যে তার প্রতি আচার ব্যবহার খুব একটা ভালো ছিল এটাও বলা যায় না, কারণ প্রতিবেশীদের থেকে রিপোর্ট পাওয়া যায় যে রেশমা প্রায়ই মাহবুবের ছেলের সাথে দুর্ব্যবহার করত। মাঝে মাঝে সে শারীরিক আঘাতও করত। ওকে দাদি আমাকে না আম্মু না ঘুমাইলে খালি মারে, আর আব্বু না ফোন দিলে আমার কাছে ফোন দেয় না, আমার সাথে কথা বলে না।
আচ্ছা, এই পয়েন্টে এসে আই হোপ আপনারা অলরেডি বুঝে গেছেন যে মাহবুবের ছেলে বলতে আমি যাকে বোঝাচ্ছি সে আসলে সায়েম, আর রেশমা তার আপন মা না, রেশমা ছিল তার সৎ মা। এনিওয়ে, ছেলের প্রতি মাহবুবের এই বেশি ভালোবাসা রেশমার কাছে খুব বিরক্ত লাগে। মাহবুব সারাদিন বাইরে থাকতো আর বাড়ি এসেও সে তার ছেলের সাথে সময় কাটাতো, এমনকি ঘুমানোর সময়ও যখন ছেলেকে বুকে নিয়ে ঘুমাতো রেশমা মাহবুবের কাছাকাছি যাওয়ার সুযোগটাও তেমন পেত না। তার উপর রেশমার নিজের সন্তানের প্রতি মাহবুবের এই ডিসক্রিমিনেটরি বিহেভিয়ারটা রেশমার মনে একটা জেদ তৈরি করে ফেলে, আর এই জেদের বলি হয় 8 বছরের মাসুম বাচ্চা সায়েম। 5 ফেব্রুয়ারি দুপুরবেলা ঘুমের মাঝেই নিজের জেদকে কন্ট্রোল করতে না পেরে বালিশ চাপা দিয়ে শিশু সায়েমকে করে। প্রথম আলোর একটা রিপোর্ট অনুযায়ী 2024 সালের প্রথম 10 মাসে সারা দেশে এরকম আননেচারাল হয়েছে টোটাল 482টা শিশুর। তার মাঝে 217টা শিশুকে করা হয়েছে। অ্যান্ড দ্য শকিং পার্ট ইজ এর মাঝে 32টা ছেলে শিশুও ছিল। হ্যাঁ, ছেলে শিশু তো হয়। এই যে বলতেছি এইগুলো, এই রিপোর্টগুলো এগুলো সব রেকর্ডেড ডাটা, অ্যান্ড ইন রিয়েল লাইফ সব ডাটা রেকর্ডেড হয় না। তার মানে দ্য অ্যাকচুয়াল নাম্বার মাইট বি 3 টাইমস হায়ার দেন দিস। যেমন রিসেন্টলি আমার একজনের সাথে পরিচয় হয়, কথায় কথায় সে আমাকে বলে, ভাই আপনাকে একটা ডার্ক সিক্রেট বলি, আমার লাইফের ডার্ক সিক্রেট। আমি বললাম যে ঠিক আছে বলো। সে জানায় তার বয়স যখন 6 বা 7 বছর ছিল তখন তার আপন চাচাতো ভাই তাকে রেগুলার বেসিসে কী ধরে, একদিন যখন সেটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়, মানে সে একদম ব্লিডিং করতে শুরু করে, তখন এই রক্ত নিয়ে সে তার মায়ের কাছে যায়। তোর মাকে যখন বলে, ছোট মানুষ খুব বেশি ভালোভাবে বলতে পারে না, বাট তার মা বুঝতে পারে। এটা যখন তার মা জানতে পারে, সে তার চাচাতো ভাইকে না ধরে মেয়েটাকে পরিষ্কার করে নতুন একটা জামা পরিয়ে বলে যে এটা স্বপ্ন, এটার কথা ভুলে যাও। সে এটা কাউকে বলে না। পুরোটা ঘটনা এভাবেই চাপা পড়ে যায়। এরকমভাবেই অনেক ঘটনা থাকে যেগুলো আসলে রিপোর্টেড হয়ও না। তার কারণেই বললাম যে দ্য অ্যাকচুয়াল ডেথ কাউন্ট মাইট বি হায়ার দেন দিস। এনিওয়ে, আমি অফ টপিকে চলে যাচ্ছিলাম। কামিং ব্যাক টু দ্য কেস, রেশমা আদালতে তার এই দোষ সব কিছুই স্বীকার করেছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি তার শাস্তি হবে হয়তো বা যাবজ্জীবন বা ফাঁসি। এরই সাথে সায়েম মার্ডার কেস ক্লোজেস হেয়ার। আপনার যদি এরকম কেস স্টাডি ভালো লাগে, চ্যানেলে আরও এরকম বেশ কয়েকটা ডকুমেন্টারি কেস স্টাডি ভিডিও আছে, দেখে আসতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো কেস নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।